ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সকল ধরনের আলোচনা ও তথ্য নিয়ে আমাদের প্রতি শনিবারে বিশেষ আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। সাথে আছি আমি সাবরিনা জিয়া। আমাদের আজকের আলোচনার বিষয় কৃষকের বাজার। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শাহিদুল ইসলাম হেলাল, সাবেক সভাপতি, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই, এবং অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম, প্রেসিডেন্ট, বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও সাবেক পরিচালক, এফবিসিসিআই। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এশিয়ান বিজনেস স্টুডিওতে। নিশ্চয়ই ভালো আছেন। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় হলো কৃষকের বাজার, সো আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব, আপনি যেহেতু এটার সাথে সরাসরি সম্পৃক্ত, গ্রামের উন্নয়নের কথা বলতে আমরা প্রথমেই যেটি আসি যে কৃষি উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্প বা বাণিজ্য বা সেবা খাতের উন্নয়ন, সেই সাথে এটি একটি সম্ভাবনাময় বড় বাজার। অভ্যন্তরীণ সম্ভাবনাময় বাজারের পাশাপাশি আমাদের দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে, বাংলাদেশের প্রবেশের বিশাল সুযোগ ও সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? এই বাজার নিয়ে কি বলবেন আপনি? অনেক ধন্যবাদ। আমার এটা সারা জীবনের পছন্দের বিষয়, কাজও করি এটাতে, গবেষণা সবই এটাতে। তো আমার ছোট ছেলে ইকোনমিক্সে পাশ করে, তার উদ্দেশ্যে ডেডিকেটেড করে আমি বলছি, সেই নিয়েই কাজ করতো। সেই ইকোনমিক্সে পাশ করে এই কৃষকের বাজার নিয়ে সে কাজ করতো। তো রংপুর, দিনাজপুরের কৃষকদের পণ্য এনে ঢাকা শহরে কীভাবে ন্যায্য মূল্যে কিনে ন্যায্য মূল্যে বিক্রি করা যায়, এই নিয়ে ভ্যালু চেইনে কাজ করতো। আপনি একটা কথা উচ্চারণ করেছেন, কৃষি শিল্প। কৃষিকে কিন্তু আমার এফবিসিআই ডাইরেক্টর হওয়ার পরে আমাকে সবাই যখন প্রশ্ন করলো আপনি কি চান, আমি বললাম যে আমি চাই কৃষিকে শিল্প হিসাবে ঘোষণা করা হোক। এত বড় একটা সেক্টর, কারণ আমাদের 14% জিডিপির একটা অংশ, 47% ওয়ার্কফোর্স, যদিও এটা আগে অনেক বেশি ছিল, কিন্তু এটাকে এখন পর্যন্ত শিল্প হিসাবে ঘোষণা দেওয়া হয়নি, মানে ফর্মালি দেওয়া হয়নি। তো এটা না দেওয়াতে হয়েছে কি, এটা এখনও একটা ইনফর্মাল সেক্টর রয়ে গেছে। এখনও এইটাকে এমনভাবে ট্রিট করা হয়, যেমন আমি যখন কৃষক সমিতি করতে গেলাম বা আমি এফবিসিতে একটা কৃষক চেম্বার করতে গেলাম, তখন আমাকে বলা হলো কেন কৃষকদেরকে আপনি ট্রেড লাইসেন্সের মাধ্যমে এনে একটা ফর্মাল সেক্টরে নিয়ে আসতেছেন। তো ওরা হলো এমন একটা শ্রেণী যে যারা উৎপাদন না করলে আপনি খেতে পারবেন না। আপনার আজকে ঢাকার শেরাটন হোটেল বলেন আর আপনার কিচেন বলেন আর যেখানেই বলেন, কৃষক যতক্ষণ পর্যন্ত উৎপাদন না করবে সেটা আপনি খেতে পারবেন না, সেটা ছোট কৃষক হোক আর বড় কৃষক হোক, যেইটাই বলেন। তবে আমাদের দেশে কৃষকরা এখনও প্রান্তিক কৃষক, এখনও আমাদের জমির পরিমাণ অত কৃষিতে নাই, এখনও প্রান্তিক কৃষক, এবং প্রান্তিক কৃষকরাই কিন্তু আমাদের এই পুরো খাদ্য ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছে। আমরা আজকে যতই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার ঢেকুর তুলি, মানে তৃপ্তির ঢেকুর তুলি, এই ঢেকুরটা কিন্তু এই কৃষকদের জন্যই আমরা তুলি, এবং প্রতিদিনের খাদ্যটা কিন্তু কৃষকই যোগান দেয়। এই খরা বলেন, বন্যা বলেন, আর যত কিছু বলেন, এই 71-এর যুদ্ধে আমাদের কৃষক খাদ্যের যোগান দিয়েছে বলে আমাদের সেই সময় দুর্ভিক্ষ হয় নাই, বা করোনার সময় কৃষক কিন্তু মাস্ক আর গ্লাভস পরে থাকে নাই বলেই কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে মানে এইটা সরবরাহ পেয়েছি। কিন্তু এদের কোনো ফর্মাল কোনো একটা আনুষ্ঠানিক বাজার ব্যবস্থা বা ভ্যালু চেইন 53 বছরের সরকার আজ পর্যন্ত সেটা তৈরি করতে পারেনি। এটা আমাদের বড় দুঃখের জায়গা, বড় অনুশোচনার জায়গা এবং বড় ব্যর্থতার জায়গায়। আমরা কিন্তু সরকারি একটা বড় বিপণন ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে, ওরা অনেক অ্যাপস বানায়, কিছু বানায়, সেটা কিছুতেই কিছু পারে না। তারপরে আমাদের খামার বাড়িতে একটা অনেকগুলি অনেক উইং আছে। আমাদের হরটেক্সে একটা কৃষকের বাজার করছে, বাজার বানাইছে যে আপনার পার্লামেন্টের উল্টা দিকে, মানে কেউ কোনো দিন যায় না। আমার কথা হলো এই জায়গাটা কেন বসে আজ পর্যন্ত ঠিক করে। আজকে দেখেন, আজ গতকালের একটা দেখেন, শসা যশোরে 1 টাকা কেজি, সে শসা আপনি এখানে কত 50 টাকা কিনছেন, তাহলে ওইখানে 1 টাকা কেজি, এখানে কেন কী করে 50 টাকা হয়? এটা কি সম্ভব? কেন হবে? আজকে একজন গুলশানে আনারস বিক্রি করছে, সে নিয়ে আসছে 8 টাকা করে কেজি মধুপুর থেকে। মধুপুর এখান থেকে 2 ঘন্টার রাস্তা, সে গুলশানে এনে সেটা আজকে 14 টাকা, তার সব হিসাব দিয়ে ল্যাপটপ সহ 14 টাকা বিক্রি করছে। আর আপনি বাজারে গেলে কটা আনারস 50 থেকে 60 টাকা কিনতে হচ্ছে। তাহলে কেন সরকারি? আমি এটাকে সরকারের কথাই বলবো যে ওনাদের কেন এই মেকানিজমটা নাই। আমরা অনেক বলেছি, উপজেলা লেভেল থেকে শুরু করে আপনার কৃষকের সংরক্ষণাগার তৈরি করে একটা বাজার ব্যবস্থা করে, মাঝখানে এই যে ফড়িয়াদের উৎপাদ,
পুলিশের উৎপাত, বিভিন্ন সেক্টরের উৎপাত বন্ধ করে সরাসরি কৃষক ওই যে 1 টাকার শশা যেন সে অন্তত 20 টাকা বিক্রি করেও এই করতে পারে। তারপরে আরও অনেক কাহিনী আছে। আমি যদি এই কাহিনী বলতে যাই, মানে আমি তো সরাসরি এদের সাথে কাজ করি, আমি সরাসরি দেখছি উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে না কৃষক, হাহাকার করছে। এই যে আলু নিয়ে কত কিচ্ছা হয়ে গেল, এশিয়ান টিভিতে আমি 3-4টা প্রোগ্রাম করলাম, লিখলাম আলু নিয়ে যে কত কাণ্ড ঘটে গেল, কিন্তু কৃষক কিন্তু ওই দামটা পায়নি। এবং আমরা আলু এক্সপোর্টার্সরা এক্সপোর্ট করতে পারিনি আলুর এই কাণ্ডর কীর্তির কারণে। তো সুতরাং এখানে একটা বিশাল অব্যবস্থাপনার জায়গা রয়েছে। আমি আবারও সরকারকে বলবো, এই একটা সেক্টরের দিকে যদি সরকার নজর দেয়, তাহলে আপনি দক্ষিণ এশিয়ার কথা বলেছেন না, আমাদের এখানে এমন কোনো শাক সবজি, আমি কয়েকদিন আগে ভুটান গেলাম, তাদের সব আমদানি নির্ভর, সব আমদানি নির্ভর, কিন্তু বাজার ব্যবস্থাটা, আমি যে রাস্তাতে যেই ফুলকপিটা যেই দামে কিনেছি, আমি একদম থিমপুর মেইন মার্কেটে এসে একই দামে কিনেছি, এবং আমি পারোতে এসে একই দামে কিনেছি, একটা ভিলেজে গিয়ে একই দামে কিনেছি। এটা আমি ইচ্ছা করে দেখেছি যে এটা একই দাম কিনা। তাহলে ভুটান যদি ওই ব্যবস্থাটা করতে পারে, অনেকে বলবে ভুটান একটা ছোট দেশ, 6 লাখ দেশ, তো তারা যদি তারা আমদানি নির্ভর, টোটালি আমদানি নির্ভর, তাহলে আমরা এত বড় একটা দেশ, এত বড় একটা ব্যবস্থাপনা, এত মন্ত্রী, এত কিছু, এত সচিব, এত লোকজন, আমরা কেন পারছি না? আমাদের এই বিষয়গুলো থেকে আসলে মানে খুঁজে বের করতে হবে আমরা কেন পাচ্ছি না। আমরা জানি, আমরা বারবার বলেছি, আমরা এগুলি নিয়ে বারবার বলেছি। বটম, আপনারা এয়ার কন্ডিশন রুমে বসে মিটিং না করে একটা নির্দেশনা না দিয়ে আসেন, বটম আপ অ্যাপ্রোচ কিচ্ছু না, সহজ। আপনি খালি প্রত্যেকটা উপজেলা লেভেলে কোল্ড স্টোরেজ করে দেন না ওদের জিনিস রাখা, এবং ফরিয়াদ আমরা বলেছি আলাদা কৃষকের ট্রাক দেন, ওরা এই পণ্য কৃষকের পণ্য যাচ্ছে সেটা লিখেন, সেভাবে যান। প্রচুর গত 30 বছর ধরে আমার সাবজেক্ট, যদিও আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি, কিন্তু এসে শুরু করছি কৃষি নিয়ে কাজ, এবং এসে আমি এটা নিয়ে প্রচুর কথা বলেছি। এখন আর আমাকে কেউ, আমার পূর্ব সবাই খুব বিরক্ত। আপা আপনার কাছে আবার ফিরবো। হেলাল ভাই, আমি এই যে বলছিলাম আপনার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আপনি তো পাট নিয়েই কাজ করেন, হ্যাঁ, যদিও এই কাছাকাছি বলতে পারি আমরা। তো এই যে আপা বলছেন যে কিছু অব্যবস্থাপনা রয়েছে, তো আপনার এই পণ্যর ক্ষেত্রেও কি এরকম কি ধরনের জিনিস ফেস করেন আপনি? আপা যেটা বলেছেন যে বাজার ব্যবস্থাপনা, ওটাই কিন্তু মেইন জিনিস। যে আমরা যদি স্বাধীনতার পর থেকে দেখি, পাটের মার্কেটটা কিন্তু পুরা গুজব ভিত্তিক, রিউমার ভিত্তিক। দাম বাড়ে হলো হঠাৎ করে বলা হয় যে পাট শর্ট হয়েছে, কিন্তু আজ থেকে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন একটা জুট মিল বন্ধ হয় নাই পাটের অভাবে। আর আমাদের পাটের যে রপ্তানির অ্যামাউন্ট, ওটো ঠিকই রপ্তানি হয়েছে, কিন্তু হঠাৎ করে গুজব আসে যে নেই, পাট নেই, পাটের দাম ধমাধম বাড়তে থাকে। তো এটা আমার মনে হয় এই স্ট্যাটিস্টিক্সের গোড়ায় যেতে হবে। আমাদের যে ব্যবস্থাপনার স্ট্যাটিস্টিক্স পুরো একদম বেস লেভেলে যেতে হবে, যেখানে উৎপাদন হয় ওখান থেকে। কারণ উৎপাদন হওয়ার পরে যারা কৃষক, পাটের বেলায় স্পেশালি, ওরা ছোট ছোট বাজারে নিয়ে অল্প অল্প করে বেচে, ওখানে ফরিয়াদ আছে, ওরা যারা ব্রোকার আছে ওরা কিনে, ওদের থেকে মিলরা যে আবার ওদের নিজস্ব সেন্টার আছে, ওখান থেকে ইন্ডিভিজুয়ালি কিনে। এই যে প্রসেসটা, মানে এক হাত আমাদের কাছে মিলে আসতে আসতে কয়েক হাত হয়ে আসে, অনেক হাত হয়ে আসে। তারপরে তো ট্রান্সপোর্ট কস্ট আছে, তারপরে তো চাঁদাবাজি আছে, সব মিলে মানে মার্কেটটা একদম আনকন্ট্রোল অবস্থায়। আর পাটের বেলায় স্পেশালি আমরা জানি যে গুজব ভিত্তিক, এটা গুজবে হঠাৎ করে ছড়িয়ে যায়, হয়তো নিউজে আসলো যে এই বছর পাট কম হবে, সাথে সাথে পাটের দাম বাড়তে থাকে, আমাদের মিল মালিকদের বাধ্য হয় যে বেশি দামে কিনতে। সেই ক্ষেত্রে মিল মালিকরা কি ধরনের উদ্যোগ নিয়ে থাকলে এইটা হবে না, তো সেই উদ্যোগগুলো কি নেওয়া হয়? এটা অবশ্য খুবই ডিফিকাল্ট, মার্কেটটা এত বড়, এত চাহিদা, যে একটা ছোট জুট মিল, আমার মতো একটা ছোট জুট মিল কিন্তু পাটের চাষকে কন্ট্রোল করতে পারবো না। কারণ আমি তো ম্যানুফ্যাকচারিং, আমি সার্টেন কোয়ালিটি অফ পাট চাই। আর পাটের আরেকটা সুবিধাও দুটো, পাট কিন্তু কোয়ালিটিটা এলাকা ভিত্তিক। কিছু এলাকায় ভালো পাট হয়, কিছু এলাকায় খারাপ পাট হয়, কিছু এলাকাতে ডিফারেন্ট 3-4 রকম পাট হয়। তো আর আমি যখন প্রোডাকশন করি, স্পেশালি আমাদের ডিজাইনার্স প্রোডাক্টে, আমার হয়তো স্পেসিফিক টাইপ অফ পার্ট দরকার হয়। তো এই জন্য আমি কিন্তু কৃষককে কন্ট্রোল করা আমার জন্য খুবই ডিফিকাল্ট। 2-1টা কোম্পানি এখন চেষ্টা করছে ছোট আকারে, যে কৃষকদেরকে বীজ দিয়ে বা টাকা পয়সা দিয়ে ওরা যেন উৎপাদন করে, ওইটা ওরা নিয়ে যাবে, কিন্তু এটা
খুব বড় ফ্যাক্টরি না হলে এটা করা খুবই ডিফিকাল্ট। আর ওটাকে কন্ট্রোল করা, ওটা আবার আরেকটা বিজনেস। আমি তো ম্যানুফ্যাকচারিং ইউনিটে, আমার জন্য দ্যাট বিকামস এ বিগ চ্যালেঞ্জ। তা আমার মনে হয় ওভারঅল বাজার ব্যবস্থাপনা, যে আমাদের যে পাটের যে ডিফারেন্ট বাজারকে ম্যানেজ করা এবং যে বীজকে ম্যানেজ করা, যে BJRI যেটা উনি বলছিলেন যে উনি ওয়ান অফ দ্য ডাইরেক্টর, অলমোস্ট ইউজলেস, মানে ওনাদের ইফেক্টিভ কোনো রোল নেই। এই বীজগুলো তো অনেক সময় আমাদের আমি যেটা একটু যোগ করছি, আমরা স্বাধীনতার 53 বছর পাট নিয়ে কিন্তু আমাদের একটা যুদ্ধের একটা, আমাদের যে 6 দফার এক দফা ছিল পাটের হিসাব, যে আমাদের এখানকার পাট, উৎপাদিত পাট ওরা পশ্চিমারা ওইখানে পশ্চিম পাকিস্তানে বিক্রি হয়ে, পাট বিক্রি হয়ে ওখানে উন্নয়ন হচ্ছে, এটা কিন্তু আমাদের একটা। কিন্তু সেই পাট, সেই সোনালী আঁশ আমরা স্বাধীনতার পরে আমরা করলাম কি, সব জুট মিল বন্ধ করে দিলাম। আমার মামা একদিনে পথের ফকির হয়ে গেলেন, বাংলাদেশের প্রথম জুট মিল মালিক ডেল্টা জুট মিলস লিমিটেড চৌমানিতে। একদিনে 10,000 শ্রমিক বেকার হয়ে গেল। পাট শিল্প, এটা একটা রং ডিসিশন ছিল, কারণ বাঙালি পুঁজিপতিদের তো বন্ধ করা উচিত হয় না, হওয়া উচিত ছিল যারা পাকিস্তানি যারা চলে গেছে তাদেরটা। যাই হোক, সেখান থেকে পাট ধস নামতে 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 আমাদের পশ্চিমবঙ্গের পাট যখন অনেক উঠে গেল, পরের দিক দিয়ে 80-র দশকে মিলগুলি আবার ছাড়লো, কিন্তু তখন কঙ্কালসার মিল। আমি তো নিজে পাট মিলের পরিবারের মেয়ে, তো আমি দেখেছি কি গর্জিয়াস অবস্থা। তো তারপরে আমিও দেখলাম যে আস্তে আস্তে কীভাবে মিলগুলি ধ্বংস হয়ে গেল। তবে সবচেয়ে এখন যে প্রবলেমটা, পাটের মিল কিছু চালু হয়েছে, কিছু চাহিদা বেড়েছে, আমাদের অ্যান্টি ডাম্পিং একটা চাহিদা, একটা বড় ব্যাপার রয়ে গেছে ভারতের সাথে আমাদের, এটা এখনও শুরু হয়নি। আর সেখানে আমরা পাট রপ্তানিতে, আমাদের কাঁচা পাট রপ্তানিতে একটু প্রবলেম হচ্ছে। আর প্রসেস পাট যেটা ওনারা কাজ করেন, সেখানে প্রবলেম হয়ে গেছে কি, আমরা তো মানে কোয়ালিটি পাট উৎপাদনে একটা প্রবলেম, আমাদের বীজই নেই। সঠিক। এবং এইটা নিয়ে আমি অনেক দিন ধরে কথা বলছি। আমাদের যত শাকসবজি, যত কৃষি উৎপাদন দেখেন, আমরা যত বড় বড় কথা বলি, আমাদের কিন্তু 93% বীজ নেই। আমি গত কয়েকদিন আগে FBCCI-তে একই কথা বলেছি, সেমিনার করেছি, আজ পর্যন্ত কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমাদের 93% বীজ আমদানি নির্ভর। একটা আমদানি নির্ভর কৃষি, আপনার মেইন ইনপুট হলো বীজ। সেই বীজটা যদি আপনাকে আমদানি করতে হয়, তাহলে কি এই এপ্রিল মাসে, এখন জুন হবে কি, মিনিস্ট্রিতে মিটিং বসে যায়, 12,000 টনের মতো, 12,000 কেজির মতো পাটের বীজ লাগে, এরকমই আর কি, 12,000 টন বা কেজি এরকম, আমি একটু ভুল হচ্ছে। যাই হোক, এখানে একটা আমি হিসাবটা দিচ্ছি না, আমি একটু বলি, সেই বীজটা আমরা করতে পারি না। আমরা কিছু করি 4,000 এর মতো ওই ফরিদপুর এলাকার দিকে, বাকিটা আমদানি। এবং এই আমদানিতে হয় কি, চিটা বা মানে ভারত, এটা তো আর বেশি অঞ্চলের জায়গা না, এটা চীন এবং ভারত এই অঞ্চলটুকুতে, এবং এটাতে হয় কি অনেক চিটা আসে। আমার কথা হলো এখানেও একটা বাজার, কারণ এখন পাটের গ্রোয়াররা কিন্তু বড় না, এখন ছোট ছোট, এদেরকে এদের যে পাটটা কিনে দেওয়া, যেটা উনি বললেন হেলাল ভাই, ওনার সাথে আমার অনেক দিনের এখানে একটা অবস্থা। আচ্ছা, এই নিয়ে আবার আলোচনা করবো, বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এই পর্যায়ে সময় হলে একটি বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জিয়া। আমরা আবারও আলোচনায় চলে যাব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো কৃষি বাজার। আপনার কাছে আবার যেতে চাই, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন তথা দারিদ্র্য বিমোচনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি শিল্পের উন্নয়নে এবং সেক্টরকে বাণিজ্যিকভাবে লাভজনক করার জন্য কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বা গ্রহণ করা হয়েছে, আমাদের যদি একটু জানান। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বারবার কৃষি শিল্প বলছেন, যদি এটা সরকারিভাবে এখনো মানে ঘোষিত হয়নি কৃষি শিল্প, যেটা আমাদের 1 নম্বর একটা দাবি, যে কৃষকের শিল্পী হিসাবে ঘোষণা করা করতে হবে, এবং FBCCI-তে কৃষকের প্রতিনিধি থাকতে হবে। তো মিলেনিয়াম গোল ডেভেলপমেন্টের প্রত্যেকটা সূচক যদি আপনি 11টা দেখেন, প্রত্যেকটার মধ্যে দারিদ্র্য বিমোচনের জন্য কৃষি দরকার। হাঙ্গার বলেন, পুষ্টি বলেন, যাই বলেন আপনি, তো সব তো কৃষি থেকেই আসতেছে না। আপনাকে কৃষি এখন এটা করার জন্য কি, আমাদের দেশের এখন অনেক তরুণ ছেলে পেলে, যেমন আমি বললাম না, আমার ছেলে ইকোনমিক্সে পাশ করে কৃষিক্ষেত্রে কাজ করতে গেছে। আমি নিজেকে কৃষক বলি, ও নিজেকে কৃষক বলতো, এবং এটা অনেক ইন্টারন্যাশনালি তাকে পুরস্কৃত করা হয়েছে যে ইকোনমিক্স টার্ন অ্যাজ এ ফার্মার। এখন এই ছেলেরা আসতে চায়, কাজ করতে চায়। এবং আমি গতকালই দেখলাম একজন 1200 টাকা দিয়ে শুরু করে 6 লাখ টাকার বিজনেস। এই সেক্টরটা কিন্তু অনেক বড় সেক্টর, কারণ 70 কোটি মানুষ তো খায় না, এবং বাইরেও খায়। এখন আমাদের হয়েছে কি, সব হয়, কিন্তু আমাদের প্রসেসিং কোথায়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কোথায়? মধুপুরে আনারস কেন পচে যাবে, কেন নষ্ট হয়ে যাবে? কাঁঠাল কেন সময় মতো আমরা
সব সিজনে পাবো না, নষ্ট হয়ে যাচ্ছে, আনারস কেন নষ্ট হয়, কলা কেন নষ্ট হচ্ছে, এই সেক্টরগুলো কেন এতদিন ধরে অবহেলিত হয়েছে? যতক্ষণ পর্যন্ত আপনি এগুলোকে প্রসেস ইন্ডাস্ট্রিতে না নিয়ে আসতে পারেন। আপনি ছোট্ট, আমি খালি বারবার ভুটানের কথা বলি কেন, আমার মনে হয় আমি একটা স্বর্গ রাজ্য থেকে এসেছি গত সপ্তাহে। তো ভুটানে যেটা হলো, ওদের দেখেন মেইন আয় কিন্তু এই ফল সেক্টর, এবং আমরা ভুটানের আচার খাই না, ভুটানের জ্যাম জেলি খাই না, ওরা কিন্তু প্রসেস করছে, কিন্তু আমরা কেন প্রসেস করতে পারছি না? একটা ছোট্ট দেশ, তাদের যা প্রোডাক্ট সেগুলো তারা প্রসেস করে বিক্রি করতে যাচ্ছে, তারপর তাদের যে জুসগুলো আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, আমরা কেন এই প্রসেসিং ইন্ডাস্ট্রিতে যেতে পারিনি? আমরা সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক কোনোভাবেই কিন্তু এই প্রসেসিং ইন্ডাস্ট্রিতে যেতে পারি। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। ইস্ট বলে একটা প্রোডাক্ট, হ্যাঁ, এটা প্রায় আমাদের ডেলি ফাস্টফুড খাওয়ার টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে। আমি 2012 একটা মানে পরিসংখ্যান দিচ্ছি, 500 কোটি টাকা আনা হতো, এখন প্রায় 1000 কোটির উপরে ইস্ট আনা হয়, একটা ফাঙ্গাল, এটার একটা ইন্ডাস্ট্রি হয়নি। আমরা যেগুলো আমাদের সহজ সেগুলো হয়নি বলেই আমরা এখন কত হলো, সরকার একদম ডেডিকেটেড ফান্ড দিয়ে একটা মানে আমি কি বলবো, একটা ডেডিকেটেড ফান্ড তৈরি করে আপনার এই ইন্ডাস্ট্রিগুলোকে করার জন্য ব্যবস্থা করতে হবে। সরকার দরকার হলে সরকারও করতে পারে এটা, সরকার করুক না, বা সাবসিডাইজ ওয়েতে ফান্ড দিয়ে এভাবে করুক না, বা বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করুক না, জোন তৈরি করুক না। আমরা একটা কৃষি জোনের কথা বলছি, আমরা অনেকগুলো ইপিজেড করেছি না, এক্সপোর্ট প্রসেসিং জোন। তা আমরা এরকম বিভিন্ন জায়গায় যেখানে যে জিনিসটা বেশি হয় সেই জায়গাগুলোতে ওরকম জোন করে এক্সপোর্টেবল প্রোডাক্ট তৈরি করি, আমরা নিজেরাও খাই, অন্যরাও খাওয়াই, হ্যাঁ। এবং প্রসেসিং ইন্ডাস্ট্রি যতদিন পর্যন্ত না হবে, ভ্যালু এডিশন যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই কৃষির আমাদের যে বাণিজ্যিকীকরণ, এই কৃষি কিন্তু ইনফর্মাল সেক্টরই থাকবে। ওই গ্রাম থেকে আসবে, 10টা হাত ঘুরে এসে কৃষক দাম পাবে না, এখানে বিক্রি হবে, ওটা ওইভাবে আসবে। জি জি, আমি এই আপার টপিকের সাথে সংযুক্ত করে হেলাল ভাই আপনার কাছে জানতে চাই, এই যে নতুন এই যেভাবে ন্যায্য মূল্য যখন পাওয়া যায় না, একটা কৃষকের মানে তার পরিশ্রমের ন্যায্য মূল্য যখন সে পাচ্ছে না, তো নতুন প্রজন্ম আসলে কিভাবে উৎসাহিত হবে কৃষিকাজের প্রতি, আপনার কাছে কি মনে হয়? ইন এ ওয়ে কিন্তু আমাদের এফিসিয়েন্সি লেভেল কিন্তু অনেক বেড়েছে। আমি যতটুকু জানি অনেক নতুন প্রজন্ম এখন ব্যবসাতে ঢুকছে, বিকজ পাটের বেলাতেই বলি, আগে যতটুকু জায়গা প্রয়োজন হতো, যা উৎপাদন হতো, এখন কিন্তু অলমোস্ট অর্ধেক জায়গায় একই উৎপাদন হচ্ছে। তার মানে অনেক মেকানাইজড ওয়েতে কিন্তু অনেক রকম, ইভেন চাল ডাল এসব ফার্মিংও মানে মেকানাইজড ওয়েতে অনেক চলে গেছে। এই ডেভেলপমেন্টটা কিন্তু হচ্ছে, কিন্তু আমাদের তো মেজর জায়গা হয়ে যাচ্ছে যে উৎপাদন করছে ও টাকাটা পাচ্ছে না, টাকাটা কিন্তু পাচ্ছে হলো মিডলম্যানরা, যারা একদম ফাইনালি যে ইন্ডাস্ট্রিতে যখন যায়, প্যাকেজিংয়ে যখন যায়, প্রসেসিংয়ে যখন যায়, আমার মনে হয় ওরাও ওইভাবে প্রফিট করতে পারছে না মিডলম্যানের জন্য। এখানে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল অনেক আগের থেকেই প্যাকেজিং, বিকজ আপনি যে কোনো ফার্মিংয়ে প্যাকেজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু 80-র দশকের আগে প্যাকেজিংয়ের কোনো মনোযোগই দিই নাই, 90s-এর দিকে আস্তে আস্তে এসছে। এখন দেখেন আমি সিলেট থেকে যদি অরেঞ্জ আনেন, কমলা আনলে ওই যে আগে যেভাবে আনতো হাফ নষ্ট হয়ে যেত, এখন কিন্তু এই যে প্লাস্টিকের ক্রেট দিয়ে সুন্দর করে আনছে। এই যে এই মুভমেন্টগুলি, প্যাকেজিং ইন্ডাস্ট্রি হ্যাজ টু ডেভেলপ হচ্ছে, তবে একটু স্লো। হ্যাঁ, এখন অনেক ডেভেলপ। এখন আমি শিওর উনি বলবেন যে ওয়েস্টেজ কিন্তু অনেক কমে গেছে, এটা বিরাট হেল্প করে। এটা কমার্শিয়ালি বাজারে হেল্প করছে যারা এখানে কিনছে, কিন্তু আসল জায়গা তো দুর্বলতা রয়ে গেছে, বিকজ ইন দ্য প্রসেস যারা প্রফিট করছে ওই প্রফিটের ভাগ কিন্তু ইয়েরা পাচ্ছে না, ফার্মাররা পাচ্ছে না। আমাদের একটা প্রসেস করতে হবে যেন ফার্মাররা ন্যায্য মূল্যটা পায়। এই যে এটা যেন হয় এবং সরাসরি যেন কৃষকের পণ্য ক্রেতার হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কিন্তু রাজধানী সহ দেশে বিভিন্ন জায়গায়, বিশেষ করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এমবেসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস, সিটি কর্পোরেশন এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে রাজধানীতে 2021 সালে জুন মাসে প্রথম কৃষকের বাজারের কর্মসূচি চালু হয়েছিল। নিশ্চয়ই আপনি জানেন এই বিষয়ে ভালো করে। হ্যাঁ, এবং এর সুফল কিন্তু ক্রেতারা কি পেয়েছে, আদৌ কে পেয়েছে? আপনি জানেন না, হটেক্সের সামনে গিয়ে আপনি কোনো লোকজন পাবেন না, কারণ প্রচার নাই, কিছু নাই। অ্যাপ চালু করছে, অ্যাপে কোনো খবর নাই,
অ্যাপ চলে না, কি অ্যাপ বানাইছে, কি করেছে, ওই যতক্ষণ প্রজেক্ট থাকে ততক্ষণ, প্রজেক্ট শেষ তো কাজ শেষ। আমি এটা সব জায়গায় বলি, প্রজেক্ট থাকে কাজ চলে, প্রজেক্ট শেষ তো সব শেষ। এই বিষয়গুলো মনিটরিং এর জন্য কি সময়টা কি নির্দিষ্ট বেঁধে দেয়া? না না, আপনার প্রজেক্ট একটা নির্দিষ্ট সময়, নেদারল্যান্ড যে ফান্ডটা করবে সেটা একটা নির্দিষ্ট সময়। আচ্ছা, তো সেটা তো আর চালু হচ্ছে না। আর আমার একটা জায়গায় প্রচণ্ড একটা শঙ্কা তৈরি হয়েছে, যেটা আমরা অনেকে আলোচনা করছি, বড় বড় কিছু কর্পোরেটের হাতে কৃষি চলে যাচ্ছে। আচ্ছা, এখন এই কর্পোরেটরা করছে কি, সাধারণ মার্জিনাল কৃষকদেরকে মানে আপনার উৎপাদিত পণ্য তারা নিয়ে আসছে, কতটুকু দাম দিচ্ছে না দিচ্ছে সেটাও একটা বড় প্রশ্ন। সেখানে মনিটরিং এর কেউ নাই, কারণ আমরা সবাই কর্পোরেটদেরকে ভয় পাই, সব কর্পোরেটদেরকে ভয় পাই। এবং আপনি দেখবেন অনেক মুদির দোকান বন্ধ হয়ে যাচ্ছে, চিরা, মুড়ি, খই, নাড়ু থেকে সব কর্পোরেটরা বিক্রি করে। কর্পোরেটরা অনেকে এই জন্য আমার প্রতি এই হতে পারে, মানে মনক্ষুণ্ণ হতে পারে, কিন্তু আমার তো মুদির দোকানদার বন্ধ হয়ে যাচ্ছে, আপনি সব বিক্রি করবেন তা তো হয় না। এটার একটা এখানেও একটা নজরদারি ব্যাপার আছে, কতটুকু কর্পোরেট বিক্রি করবে, কতটুকু কে বিক্রি করবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আবার আলোচনা করব, বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এ পর্যায়ে সময় হলো একটি বিরতি নিবার, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জি। আমাদের আজকের আলোচনার বিষয় কৃষকের বাজার। আমরা আবারও আলোচনায় ফিরে যাব। হেলাল ভাই, আপনার কাছে এবার জানতে চাই, কৃষক ও ভোক্তার মাঝখানে যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন মধ্যস্বত্বভোগী যারা চলে এসেছেন এবং পাইকারি খুচরা ব্যবসায়ীদের দৌরাত্ম্যর কারণে কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, একই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে পণ্য বিপণনের ক্ষেত্রেও। তো এই ব্যবস্থাপনা, কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করলে আসলে পণ্য বিপণনটা আসলে সম্ভব? একটা তো হচ্ছে সরকারি লেভেলে ম্যানেজ করা, যেটা উনি বলছিলেন, পুরো বাজার ব্যবস্থাটাকে ম্যানেজ করা। আর আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখি, প্যাকেজিংটা। যেহেতু আমরা প্যাকেজিংটাকে ওই খেতে খামারে নিয়ে যেতে পারছি না, এই জন্য বড় বড় কর্পোরেট হাউসরা ওটাকে নিয়ে নিচ্ছে। এখন সরকারি লেভেলে প্যাকেজিংয়ের ব্যবস্থা করতে হবে। আপনি শাইনিং এক্সাম্পল দেখেন, 5 বছর আগে ডিম কিন্তু অর্ধেক নষ্ট হতো, এখন ডিম নষ্ট হয় না, বেশ সুন্দর প্যাকেটে আসছে। পেঁয়াজ টিয়াজ অনেক কিছু নষ্ট হয়ে যেত, এখন সুন্দর সুন্দর প্যাকেটে আসছে। ইনফ্যাক্ট রিটেল মার্কেটিংটার যদি বেসটা গ্রামে গঞ্জে হয়, ওখান থেকেই যদি প্যাকেজ হয়ে শহরে আসে, তাহলে কিন্তু কস্ট অনেক কমে যাবে, ওরা বেটার প্রাইস পাবে। কারণ যেই হ্যাঁ, শাকসবজি তো অর্ধেক নষ্ট হয়ে যায়, এটার বোঝা কিন্তু ফার্মারের ঘাড়েই পড়ে দিনের শেষে। কি বলবেন আপনি এই বিষয়ে? আমি আমার ছেলে ফারজিনের কথা আবার বলবো, সেই জিনিসগুলো খুব কাছ থেকে দেখেছিল। তখন সে রংপুরে মিঠাপুকুর এবং রংপুরের বিভিন্ন জায়গায় 8টা সেন্টার করেছিল। সেখানে সে ট্রে করে মাল আনা, যেই মালটার যেভাবে আনা, এবং সে বেঙ্গল প্লাস্টিকের সাথে বসেছিল যে আমার টমেটোর জন্য আমাকে একটা আলাদা ব্যবস্থা করে দিতে হবে, আমার বেগুনের জন্য একটা করে দিতে হবে, আমার শশার জন্য একটা করে দিতে হবে। যেটা উনি ডিমের কথা বললেন, ডিম আগে নষ্ট হতো, ডিমের ক্রেস্টের মতো। এবং এটা আপনি দেখবেন চায়নাতে কাঁঠাল যেভাবে বসায়, ডোরিয়ান বসায়, ওইভাবে বসানোর জন্য নষ্ট না। আমরা তো আগে বস্তা করে ফুল এরকম বাইন্দে আনতাম, এখন তো ট্রেতে করে আনি, অনেক সুন্দর করে ফুল আনি। আমি যশোরে গদখালিতে এ নিয়ে অনেকদিন কাজ করেছিলাম কিভাবে আনা যায়। তো আমাদের এই যে হারে নষ্ট হয়, আপনি যদি কারণ বাজারে পোস্ট হারভেস্টিং লস আমাদের কিন্তু এখনো 30%। এই পোস্ট হারভেস্টিং লসটাই আমরা আজকে 53 বছরে কমাইতে পারলাম না। আমরা কিন্তু প্রচুর উৎপাদন করি, তার মধ্যে যদি 30% লস হয়ে যায়। আপনি কারণ বাজারে যান সকালবেলায়, দেখবেন কি হারে জিনিসপত্র মাটিতে ফেলে, নোংরা কাদা, ধরেন এগুলি দেখলে আর খেতে ইচ্ছা করে না। কেন বাবা, আমরা কি মালয়েশিয়া ঘুরতে যাই না? আমাদের মন্ত্রীরা, আমাদের সচিবরা বিভিন্ন দেশে, মালয়েশিয়ার মতো একটা সেলাঙের মতো মার্কেট করলেই তো হয়। সব জিনিসগুলো এখানে আসলো, ঠান্ডার মধ্যে থাকলো, সুন্দর করে নামালো, সুন্দর করে ই করে, যে আমরা আলু এক্সপোর্ট করি সুন্দর করে নেয় মালয়েশিয়াতে যখন আমরা এক্সপোর্ট করি, আর আমাদের এখানে ধাম করে ফেলে দিল। ওই এয়ারপোর্টের সুটকেস এমনি ফেলে, সব জিনিস ওরকম লাগেজের মতো। আপনি এয়ারপোর্টের লাগেজ কেমনে ফেলে দেখেন তো। আমরা এত অবহেলা করি কেন সব কিছুতে? আচ্ছা আপা, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর বেশি সময় নেই আমাদের হাতে।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের একেবারে শেষ প্রশ্ন আমার, কৃষকদের রক্ষায় ইউনিয়ন পর্যায়ে আপনার ধান ক্রয়, সুলভ মূল্যে কৃষকের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের জন্য ইউনিয়ন পর্যায়ে শস্য সংরক্ষণাগার যেটা বলা যায়, এবং একই সাথে লাভজনক মূল্য নিশ্চিত করার জন্য স্থায়ী কৃষিপণ্যের মূল্য কমিশন। কিছু কৃষকদের কিছু দাবি আছে, ইউরিয়া সারের দাম কমানো এবং একই সাথে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং বাজার পর্যায়ে কৃষকদের প্রবেশাধিকার বাড়ানো। এই দাবিগুলোর প্রতি কতটা এগিয়ে আসা সম্ভব হয়েছে, খুব ছোট্ট করে বলবেন। একদম এগিয়ে আসা সম্ভব হয়নি, কোনোটাই না। কৃষকদের কোনো সমিতি নেই। ইন্ডিয়াতে দুধ ফেলে দেয়, দুধের ন্যায্য দাম না পেলে, পেঁয়াজ ফেলে দেয়, ওদের সমিতি আছে। আমাদের এখানে কোনো সমিতি নেই এরকম ধরনের বড় ধরনের কোনো কিছু। আমাদের ওই পর্যায়ে আমরা বারবার বলেছি, ওই পর্যায়ে ছোট ছোট কোল্ড স্টোরেজ তৈরি করা, মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ করা হয়নি এখন পর্যন্ত। এত উন্নয়নমূলক কাজ হচ্ছে। আসল তো খাদ্যের যোগান দেন। একটা দেশের অন্ন হইল প্রথম, অন্ন না হলে এবং যে বাজারের যে দুরবস্থা, সে অবস্থার মধ্যে যদি আমাদের এই কৃষক যদি ন্যায্য মূল্য না পায় এবং এখানে এসে যেই ভারে জিনিসের দাম দেখানো হয়, এই টোটাল সিস্টেমের উপর যদি কাজ না করা হয়, তাহলে কিন্তু এই যে নতুন নতুন উদ্যোক্তারা, আমি কিন্তু দেখছি আমার ছেলে পেলে, আমার ছাত্রছাত্রীদেরকে বলি যাও কৃষিকাজ করো, চাকরি খুঁজো না। তারা বলে ম্যাম এগুলো বাজারজাত করবো কীভাবে? এই স্থানীয় পর্যায়ে বাজার ব্যবস্থা করে যদি না আগানো যায়, যে চেইনটা রয়েছে, ভ্যালু চেইনটা যদি না করা হয়, তাহলে কিন্তু এটা সম্ভব না। শুধু ঢাকা ভিত্তিক না, আমার মনে হয় প্রতিটা বিভাগ ভিত্তিক কাজ। বুঝতে পারছি, এই বিভাগ ভিত্তিক কাজ করা মানে উচিত, এবং আমরা আশা করি ভবিষ্যতে সেটি হবে। সে কবে হবে জানি না, নিশ্চয়ই হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে পুরো কথা এত অল্প সময় বলে শেষ করা যায় না। নিশ্চয়ই আগামী কোনো পর্বে আবারও আমরা এটা নিয়ে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠানের আয়োজন আজ এই পর্যন্তই। আগামী শনিবার একই সময় একই অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।